আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। সঙ্গে আছি নাহিদ জামান সোমা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে বাণিজ্য এবং যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেয়ায় জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চকবাজারে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না, খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন সংস্থার গাফিলতি, জানিয়েছে তদন্ত কমিটি। এখনো মেলেনি 21 লাশের পরিচয়। 3 ডিসেম্বর ভোট ডাকাতির বিচার হবে ট্রাইব্যুনালে, বলেছেন ডক্টর কামাল হোসেন। সরকারের উদাসীনতার কারণেই দুর্যোগ, বলেছেন মির্জা ফখরুল। অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতি নয় আহ্বান ওবায়দুল কাদেরের। শোকের সময়েও বিএনপি ব্যস্ত গণশুনানিতে, অভিযোগ তথ্যমন্ত্রীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, মনোনয়ন নিয়ে বাণিজ্য করে, যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে নির্বাচনে আসে, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 2008-এর পর দেশে উন্নয়নের যে যাত্রা শুরু হয়েছে তা কেউ আর রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা শুরুতে ভাষা শহীদ সহ পুরান ঢাকায় আগুনে পুড়ে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে চকবাজারে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। বলেন, ক্ষমতায় থেকে একটি গোষ্ঠী দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। নির্বাচনে বিএনপি জামাতের পরাজয়ের কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা নির্বাচন নিয়ে এই ধরনের ব্যবসা করেছে, ট্রেড করেছে, বাণিজ্য করেছে, অপশনে দিয়েছে, তারা জেতার স্বপ্ন দেখে কিভাবে আর জিতবে কিভাবে। সব থেকে বড় কথা যে যুদ্ধ অপরাধী জামাত, যারা নিবন্ধিত না, তাদেরকেও নমিনেশন দেওয়াতে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় দেশকে এগিয়ে নিতে চান বঙ্গবন্ধু কন্যা। আমরা 2100 সালে বাংলাদেশ কেমন হবে ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করে সেটার বাস্তবায়ন আমরা শুরু করেছি। বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করে এই দেশটাকে একটি উন্নত সমৃদ্ধ দেশ করে জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। শহীদের রক্ত দিয়ে যে ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শুরু হয়েছিল, সে ভাষার মর্যাদা আমরা দিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন করেছি। মাঝখানে জাতির পিতাকে হারিয়ে আমরা 21টা বছর অন্ধকারে ছিলাম। এরপর আবারও 7টা বছর বাংলাদেশের জনগণের জীবনে অমানিসার অন্ধকার নেমে আসে। 2008 নির্বাচনের পর আমরা যে আলোর পথে যাত্রা শুরু করেছি, এই যাত্রা আর কেউ বাধা দিতে পারবে না, বন্ধ করতে পারবে না। সারা দেশে সুষম উন্নয়নের মাধ্যমে গ্রামে নাগরিক সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, একটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। রাজধানীর চকবাজারে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। কেমিক্যালের কারণে আগুন দীর্ঘস্থায়ী হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত তদন্ত কমিটি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি বলছে, অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি সংস্থাগুলোর কোনো গাফিলতি রয়েছে কিনা
তা খতিয়ে দেখা হবে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে চকবাজার থানায়। একদিন আগেও যেখানে ছিল ধ্বংসস্তূপ, লাশের মিছিল, আজ সব ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। সেখানে ব্যবহার উপযোগী করা হচ্ছে চকবাজারের চুরিহাট্টা এলাকা। আর আগুন লাগা ভবনগুলোতে লেপ্টে আছে কলঙ্কের চিহ্ন। ছড়িয়ে ছিটিয়ে থাকা জঞ্জালি বলে দিচ্ছে সেদিনের আগুনের থাবার ভয়াবহতা। এরই মধ্যে একটি দোকানের আবর্জনা পরিষ্কার করতে গিয়ে পাওয়া গেল ছোট্ট শিশুর পুড়ে যাওয়া হাত। সেই হাত যেন আঙুল দিয়ে বলছে গিনেস বুকে ওঠা এই নগর বসবাসযোগ্য নয়। খুলে দেখলাম যে এটা কি, তারপর দেখলাম যে একটা বাচ্চার হাত। এখানে ক্ষতিকর ব্যবসা আছে, এগুলো এখান থেকে উঠে যাক। সিটি কর্পোরেশন গঠিত তদন্ত কমিটির সদস্যরা চুরিহাট্টার ঘটনাস্থলে যান সকাল 9:30টায়। ভবনগুলো ঝুঁকিপূর্ণ কিনা তা খতিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে কমিটি। নির্দিষ্ট নীতিমালা বা বলা আছে যে কয়টা সিঁড়ি থাকতে হবে, কত স্কোয়ার ফিটে বা কত মিটার পর পর, সেটাও এখানে নেই। এবং এখানে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে অর্থাৎ ইনিশিয়াল অর্থাৎ ফায়ারের যেই ইকুইপমেন্টগুলো সেটাও কিন্তু পর্যাপ্ত নাই বললেই চলে। যে বোতলগুলোর ভিতরে হয়তো মনে করেন যে আগুনকে সহায়তা করে না জ্বালানোর জন্য, বাট এগুলো অতি তাপে আরো চাপ তৈরি করে এগুলোকে বাস্ট করেছে, বোমের মতো কাজ করেছে, যার কারণে আগুনগুলো বেশি ছড়ায় গেছে এবং এগুলোকে নিয়ন্ত্রণ করতে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। কাগজপত্র আছে কিনা সেটা আপনি দেখেছেন কিনা? না, এটার অনুমোদন আছে কিনা এটা দেখার সুযোগ আমাদের এখনো হয়নি। আমরা এটা অবশ্যই পরবর্তী চেক করে দেখবো যে তাদের কি ধরনের অনুমোদন আছে। এরপর ঘটনাস্থলে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। হুঁশিয়ারি দেয় দায়ীদের কাউকে ছাড় না দেয়ার। আমরা যখন এই 5 সদস্য বিশিষ্ট কমিটি যখন কাজ করব, আমরা বিভিন্ন জনের কাছে যাব, এখানে কি ঘটেছিল, কারা কারা এটার জন্য পিছনে কি কি জিনিস কাজ করেছে, অবশ্যই সেগুলো এর জন্যই আমাদের আজকের ফিল্ডে আসা। তদন্ত করে আমরা এটা উদ্ঘাটন করব এবং উদ্ঘাটন করে এই মামলার আলোকেই যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরা কোর্টে আমাদের পুলিশ রিপোর্ট দিব এবং সেই অনুযায়ী এটার বিচার হবে। চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে চুরিহাট্টা এলাকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এখনো নিশ্চিত করা যায়নি হিমঘরে রাখা চকবাজার অগ্নিকাণ্ডে নিহত 21 লাশের পরিচয়। স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে 46টি মৃতদেহ। ডিএনএ টেস্টে লাশ শনাক্তের জন্য স্বজনদের নমুনা সংগ্রহ শুরু করেছে পুলিশের বিশেষ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মরদেহ শনাক্ত করতে 4 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার। এদিকে হারানো মরদেহ ফিরে পেতে শুক্রবারও আহাজারি করেন স্বজনরা। আমার বাবার একটু আমার বাবা। বিশ্ববিদ্যালয় ছাত্র রোহানের খোঁজে শুক্রবারও ঢাকা মেডিকেল মর্গের সামনে মা রুবিনার বিলাপ। ছেলের ছবি বুকে নিয়ে অন্তত লাশটার আবদার। আমার বাবা আমারে ডাকে, আম্মা আমারে নিয়ে যাও, আম্মা আমারে নিয়ে যাও। বেড়াইতে গেছে বন্ধুর বাসায়, আর আমার কোলে আসে না, আমার কোলে আসে না আমার বাবা। সংসারের একমাত্র উপার্জনক্ষম রিকশা চালক স্বামী নুরুজ্জামানের খোঁজে শিরিনা। বৃদ্ধ একটা মা আছে, প্যারালাইজ, এবং আমার 5 মাসের এক বাচ্চা। এই নিয়ে যে আমি কিভাবে কই দাঁড়াবো বা কিভাবে আল্লাহ আমার দিন নিবে আমি কইতে পারি না। তাদের মতো আরো অনেকেই স্বজনের মৃতদেহের সন্ধানে পাগল প্রায়। না ফেরার দেশে চলে যাওয়া আপনজনকে নিজ হাতে সমাহিত করাই এখন শুধু তাদের সান্ত্বনা। আমরা তো চেষ্টা করতেছি রোগী হইলেও যেন আমার বাইরে পাই, মৃত্যু হইলেও যেন দেওড়ান্ত পাই। ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহ শনাক্তের জন্য স্বজনদের নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি। নেওয়া হচ্ছে শরীরের রক্তসহ প্রয়োজনীয় উপাদান। ব্লাড হলে দ্রুত করা যায়, বা যেহেতু জানেন যে মৃত ব্যক্তিদের অবস্থা শনাক্তকরণের পর্যায়ে নাই, তার মানে এটার রক্তকরণের জন্য যে ডিএনএ প্রোফাইলিংয়ের যে প্রসেস, এটা কিছুটা সময় লাগবে আমাদের। 21 থেকে 4 সপ্তাহের মতো লাগে আমাদের। শনাক্ত না হওয়া মরদেহগুলো রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ, হৃদরোগ ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী, মিটফোর্ড ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মর্চুয়ারিতে। মরদেহ শনাক্তের জন্য স্বজনদের সব ধরনের সহায়তার আশ্বাস ঢাকা জেলা প্রশাসকের। অনুদানটা দাফন কাফনের জন্য যেটা, সেটা 20,000 টাকায় রয়েছে এখনো। আর এরপরে অন্যান্য মন্ত্রণালয় বিভিন্ন সংস্থা যে সাহায্যের ব্যবস্থা করছেন, সেটা আসলে আমরা বুঝতে দিতে পারবো। স্বজনরা বুঝে নেওয়ার পর লাশগুলো ঠিকমতো দাফন হচ্ছে কিনা তাও দেখছে প্রশাসন।
একদিকে স্বজন হারানোর কষ্ট, আরেকদিকে সে স্বজনের মৃতদেহ খুঁজে না পাওয়ার বেদনা, এই দুয়ে মিলে পাহাড় সম দুঃখ আর যন্ত্রণা নিয়ে আজও মর্গে হাজির হয়েছেন নিহতদের স্বজনরা। তাদের একটাই প্রত্যাশা, অন্তত প্রিয় মানুষটির মৃতদেহ যেন নিজ হাতে সমাহিত করতে পারেন তারা। এদিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ 9 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। আমরা সবাইকে আইসিইউতে ট্রান্সফারের চিন্তা করছি। অলরেডি আমরা 5 জনকে আইসিইউতে নিয়ে গেছি, আর বাকি 4 জন আছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নিমতলির পর চুরিহাট্টা, রাসায়নিক পদার্থ থেকে ছড়ানো ভয়াবহ 2 অগ্নিকাণ্ডে প্রাণহানি 2 শতাধিক। বারবার এমন প্রাণহানি কমাতে পুরান ঢাকা থেকে সকল প্রকার রাসায়নিক মজুদ এবং ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা। তবে একই এলাকার একটি গ্রুপ বলছেন রাসায়নিক পদার্থে পুরান ঢাকায় কোনো ক্ষতি হচ্ছে না, এই জন্য গণমাধ্যমকে দায়ী করেছেন কেউ কেউ। বাকরুদ্ধ চকবাজারের বাসিন্দারা এত ভয়াবহতা কখনো দেখেননি। হয়তো এই পোড়া ওয়াহিদ ম্যানশনের কোনো এক কোণে বাসা ছিল ওদের, ছিল হয়তো বাচ্চাও। ভবনের মানুষদের মতো আগুনে পুড়ে বাসাসহ সব হারিয়েছে এই কবুতর জোড়া। নিমতলিকেও হার মানানো চুরিহাট্টার আগুনের ক্ষত এই পোড়া কংক্রিটের দিকে অবাক চাহনি তাদের। অগ্নিকাণ্ডের পর খুব কাছ থেকে এর ভয়াবহতা দেখেছেন ফায়ার সার্ভিসের এই কর্মী। আগুনের লেলিহান শিখা দেখেছেন অনেক, কিন্তু রাসায়নিকের ক্ষিপ্রতা দেখেননি আগে। এরকম করে যে আগুনটা যে ফ্লাশ হইতেছিল, মানে ধ্রাম ধ্রাম আওয়াজ, আর মনে হচ্ছিল যে কোন সময় কোনটা মাথায় এসে লাগে, এটা আসলে আমার চোখেই ভাসতেছে। এটা আসলে বইলে আমি বুঝাইতে পারবো না যে আসলে ওই সময় কিরকম দেখা গেছে কি দৃশ্যগুলো। চুরিহাট্টার ভয়াবহতা এবং লাশের মিছিল যে রাসায়নিক পদার্থের কারণেই তা খুব সহজেই বুঝতে পারছেন চকবাজারবাসী। কেমিক্যাল বদ্ধ করবেন, ঢাকা জোয়ারে এগুলো রাখার দরকার নেই। যেগুলো ঘনবস্তি এলাকায় নদীর বাড়িতে আছে জায়গা, আল্লাহ আমাদেরকে জায়গা দিচ্ছে, ওখানে রাখুক তারা। রাসায়নিক দ্রব্য ছিল দেখেই তো আগুনের ভয়াবহতা এত, তাহলে রাস্তার আগুন তো রাস্তায় নেমে যাওয়ার কথা, এটা তো আর এইভাবে হওয়ার কথা নয়। এখন তো অনেক আগের থেকে উঠার কথা, কিন্তু উঠলো না তো। সরকার কিন্তু খালি বলে যে এলাকা এলাকায় এটা দিবে না, এলাকাতে দিব না, মহল্লাতে দিব না, কিন্তু আবার থাকে। কিন্তু ওই যে আপনার নিমতলিতে আজকে কত বছর হয়েছে, আবার তো এখানেই চলছে এগুলা। নিমতলি কিংবা চুরিহাট্টা, তবুও পুরান ঢাকার ঘনবসতি এলাকায় রাসায়নিকের মজুদ বা ব্যবসায় ক্ষতি দেখছেন না অনেকেই। নিম্নমানের গ্যাস সিলিন্ডারের কারণে আজকে এতগুলা মানুষ মারা গেছে একসাথে। প্রতি জায়গায় কোনো না কোনো দিন গ্যাস সিলিন্ডার বাস্ট হইতে আছে, মানুষ জয়লা মরতে আছে। তো মানুষ যে জয়লা মরতে আছে, কোনো কেমিক্যালে কেউ জয়লা মরেনি। কেমিক্যাল থাকলে বিল্ডিং এর ভিতরে আছে, ঠিক আছে, বিল্ডিং এর ভিতরে কিন্তু আগুন আগে লাগে নাই, রাস্তার মধ্যে আগুন লাগছে, রাস্তার মধ্যে মানুষ জ্বলে গেছে। যেই ওয়াহিদ ম্যানশন এত আলোচনায়, শুক্রবার সকালে সেটির বেসমেন্টে মিলল বিভিন্ন রাসায়নিকের বিশাল মজুদ। ফায়ার সার্ভিস কর্মীরা বললেন ভাগ্যক্রমে আগুনের স্পর্শ পায়নি সেগুলোতে। অগ্নিকাণ্ডের পর থেকেই চকবাজার ও আশপাশের এলাকায় বন্ধ রয়েছে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। চকবাজারের চুরিহাট্টার এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে? কেউ বলছেন যানবাহনের সিলিন্ডার বিস্ফোরণ থেকে, আবার কেউ কেউ বলছেন পিকআপ ভ্যানে রাখা রান্নার চুলার সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের শুরুটা। তবে শুরুটা যেভাবেই হোক, তা ভয়াবহ রূপ নিয়েছিল এই ওয়াহিদ মেনশনে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থের বিস্ফোরণ থেকে। এজন্যে নিমতলির পর চুরিহাট্টার মতো এমন ঘটনা যেন পুরান ঢাকায় আর না হয়, এজন্যে রাসায়নিক কারখানা এবং রাসায়নিক দ্রব্য মজুদের নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, চুরিহাট্টা, চকবাজার। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন ৩০ ডিসেম্বর যা হয়েছে তাকে নির্বাচন বলা যাবে না। এটি তথাকথিত নির্বাচন হয়েছে, নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের উদাসীনতার কারণে একের পর এক দুর্যোগ নেমে আসছে, মর্মান্তিক ঘটনা ঘটছে। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে
দিনব্যাপী গণশুনানির আয়োজন করে জাতীয় ঐক্য ফ্রন্ট। শুরুতেই চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। শুনানিতে বিচারক হিসেবে সমাজের বিশিষ্টজনেরা দায়িত্ব পালন করেন। শুনানিতে সারা দেশ থেকে আসা ধানের শীষের প্রার্থীরা নির্বাচনের সময় তারা কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তার বর্ণনা দেন। আমি আমার নির্বাচনে কোনো রাজনৈতিক দল পাই নাই। আমার মনে হয় অপোনেন্ট ছিল পুলিশ প্রশাসন, পুলিশ আমার বিরুদ্ধে ইলেকশন করেছে। আমার এলাকাতে এই কথাটা বারবার উচ্চারিত হয়েছে, যাদের স্বামীরা এজেন্ট হবে তাদের স্ত্রীদেরকে শ্লীলতাহানি করা হবে। ডিসেম্বরের এক সপ্তাহে আমার 100 জনের বেশি নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে। একটাই এজেন্ট আমার ঢুকতে পারেনি। 155টা কেন্দ্রের মধ্যে 152টা কেন্দ্র থেকে তারা আমার এজেন্টকে বের করে দিয়েছে। 60% উপরে ভোট রাখতে শেষ। সকাল 10টার পরে অধিকাংশ ভোট সেন্টারে আমি কোনো ব্যালট পেপার পাইনি। প্রিজাইডিং অফিসাররা নির্লজ্জের মতো বসে আছেন। গণশুনানিতে জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন অভিযোগ করেন, 30 ডিসেম্বর যাতে নিরপেক্ষ নির্বাচন না হয় সেজন্য সব কৌশল করেছিল সরকার। এটাকে তো নির্বাচন বলা যায় না। সরকার এটা নির্বাচনের নামে এটা প্রহসন করেছে, দেশের নাগরিকের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে, সংবিধান অমান্য করেছে। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমরা অবশ্যই করেছি, করে গর্ব করি, কিন্তু এখন যেটা আওয়ামী লীগের নামে করছি, এটা যেটা হচ্ছে এটা নিয়ে আমরা খুবই দুঃখ পাই এবং লজ্জা পাই। এই প্রশাসনে যারা আছেন তারা তো আজীবন চাকরিও করবেন না, রিটায়ার করবেন। আপনাদের যারা উত্তরসূরিরা আপনাদেরকে যে লজ্জাবোধ করবে, 1 সেকেন্ডের জন্য আপনাদেরকে নিয়ে তারা গর্ববোধ করতে পারবে না, এটা আপনারা মনে রাখেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উদাসীনতার কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা প্রশ্ন তুলেছেন যে সরকারের দায়িত্বহীনতার কারণেই, সরকারের উদাসীনতার কারণেই আজকে এই দুর্ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে, যা আমাদের জাতীয় জীবনে বিপর্যয় নিয়ে এসেছে। একই সঙ্গে আমরা মনে করি যে এটা যেমন একটা ট্র্যাজেডি, 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাও একইভাবে একটা জাতীয় ট্র্যাজেডি। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। গাড়িতে সিলিন্ডারের বিকল্প কি ব্যবহার করা যায় পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর চকবাজারে দুর্ঘটনায় দগ্ধ এবং আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ সব কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়া হবে, সহ্য করা হবে না কোনো গাফিলতিও। আশ্বাস দেন হতাহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করার। এ সময় তিনি বলেন, চকবাজারের ঘটনায় রাজনৈতিক দলগুলোর উচিত সরকারের পাশে দাঁড়ানো, সেটি না করে বিএনপি রাজনীতি করার অপচেষ্টা করছে। সবকিছু নিয়ে বিএনপিকে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। এদিকে রাজধানী শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সবকিছু নিয়ে বিএনপি রাজনীতি করতে চায়। মানুষ যখন শোকে কাতর তখনও দলটি ব্যস্ত গণশুনানি নিয়ে। পুড়িয়ে মানুষ হত্যাকারীদের চকবাজারের ঘটনা নিয়ে শোক জানানো মানায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। সরকারি সমালোচনা না করে আহতদের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। এই পর্যায়ে নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি। সঙ্গে থাকুন, ফিরে এসে থাকছে। পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের জন্য দেশের মসজিদে মসজিদের দোয়া। বই মেলায় শুক্রবার সকালে শিশু প্রহরে সোনামণিদের ভিড়, বিকেলটিও শিশুদের জন্য নির্ধারণ করার পক্ষে চিত্রশিল্পী শাহাবুদ্দিন। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের প্রিয় তারকাদের রেসিপি নিয়ে রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন। গোলাম ফরিদা ছন্দের উপস্থাপনা, তারিকুল ইসলাম সজলের প্রযোজনায় আমাদের রান্নাঘর দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:05। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, সোনার খাঁচা দোরে রাখবো আমি তোরে। স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে। তোমার দেখি জীবনখানা 16 আনায় মিছে। ওই রূপ
হেরিয়ে দর্পণে হে ওই রূপ দয়াল মুর্শিদ যার সখা রফিকুল ইসলাম ফারুকের প্রযোজনায় এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে দেখবেন রবিবার সন্ধ্যে 6:05 কত যে কথা ছিল তোমারে পারিনি যে। বাংলা গানের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতায় সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর গানে গানে দেশে দেশে। কে আছে এমনি ধীরে ডাকবে আমায়, চাঁদ হয়ে এলে তুমি মোর গগনে। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাবিকাশ, এ ব্যথা লুকাতে হবে যে আমাকে। সৈয়দ আব্দুল হাদির উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন প্রতি শনিবার রাত 11:25। স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। তখন তো সবাই অ্যাসপিরেশন বাড়ে, আচ্ছা একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমিও হতে পারি। ওইটা কোনো অজুহাত না, কারণ ওইটা রিজলভ হওয়ার পথে বাইলেটারালি আমরা করে ফেলছি। তারপর আমরা একটা জোরালো বিবৃতি আশা করছি, আপনার একটু ধারণাটা একটু যদি বলেন। সপ্তাহে রাজনৈতিক ময়দানের আলোচিত ঘটনা নিয়ে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিএসআরএম গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30। তবে আমি বলি যে বাংলাদেশ বান্দাকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলমিনের রহমত এবং দয়া তাদের উপরে বর্ষিত হয়। আমরা যদি কোরআনমুখী হই তাহলে মাহে রমাদানের প্রস্তুতিটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অনেক সময় লোভের কারণে আমরা অনেক জিনিস, হালাল জিনিসকে আমরা কিন্তু হারাম করে ফেলি। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বুঝবার জন্য, তাহলে স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:30। দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দুর। আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলা রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11:05। জায়গির মাস্টার ধারাবাহিক নাটক জায়গির মাস্টার, রচনা ও পরিচালনা এস এ হক অলিক। স্কুল আমার, মাস্টার আমার, বেতন দেই আমি। আমার মাইয়া ফেল করে কেমনে? মনে নাই অঙ্কে কত পাইছো? 2 পাইছো, 2 পাইছো, 2 ফেল টু নাম্বার 6। ভালো দেখে একটা জায়গির মাস্টার বাড়িতে রাখুন। ভালো জায়গির মাস্টার পাবো কই? ধারাবাহিক নাটক জায়গির মাস্টার দেখবেন 2 নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 9:45। ভাই সব কত করলো একটি রাস্তার পরে? 60 লাখের 50% বুঝো? 30 লাখ টাকা। এই 30 লাখ হইতাছে তোমার আর আমার। হ্যালো, যাও মনে ফুর্তি লইয়া টাকা আনতে যাও গা। আমার 3টা বয়ফ্রেন্ড আছে,
তিনটাকে আপনার পিছনে লাগাই দিই। ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। আরেকটা আপনার এই মাথাটা 2 ভাগ করে ফেলবে। আমি 20 জনের একটা লিস্ট করছি যারা আমার জীবনে ডিস্টার্ব কে রে? খুন করব। 20 জন থেকে কমাইতে কমাইতে 5 জনে এসে ঠেকছি। এর মধ্যে কিন্তু তোমারও নাম আছে। ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। খুব রেগে যাচ্ছেন কি? অন্য অনুভূতিগুলোর মতোই রাগও একটি স্বাভাবিক অনুভূতি। রাগের প্রকাশ দরকার, কিন্তু প্রকাশ ভঙ্গিটি কেমন হবে সেটি খুব গুরুত্বপূর্ণ। হ্যালো, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, আগে খুবই ভালো ছিল। ইনকনসিস্টেন্ট প্যারেন্টিং স্টাইল, যেটা এরকম কাউন্সেলিং সাইকোলজিস্ট ডক্টর মেহতাব খানমের বিশ্লেষণে সরাসরি অনুষ্ঠান সেনোরা, আমি এখন কি করব। মতামত একই থাকছে না বিভিন্ন বিষয়ে, তারা কাকে বিশ্বাস করবে বুঝতে পারে না। আমরা যদি অন্যের মতামতের প্রতি সহিষ্ণু হই, তাহলে আমরা অন্যের মতামতকে শ্রদ্ধা করতে পারবো। প্রথম ভালো লাগা কিন্তু না বলেই বোঝাই। তো ওই সরিটা যদি আমি হেসে হেসে বলছি, ওটা কিন্তু মর্মার্থপূর্ণ হচ্ছে না। সো বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট। আমি হয়তো মুখে ক্ষমা চাইছি, কিন্তু কাউনাইন সৌরভের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেনোরা, আমি এখন কি করব দেখবেন প্রতি শুক্রবার রাত 11:25। যে আমার উদ্দেশ্য যেন হয় দীর্ঘমেয়াদী সম্পর্কের উন্নয়ন। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় মিউজিক ক্লাব দেখবেন বুধবার রাত 11:25। সময় ব্যস্ততা, আমি কাজ করে পাগল হয়ে যাব পাগলু। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। আপনাদের একটা পাগল, পেশেন্ট ভুল করে তো ছাদে উঠে গিয়েছিল আমাদের। কি বলো? আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানসিকভাবে কিছুটা দুর্বল। আমি তো পাগল না, কি চিকিৎসা হবে আমার? জরির আব্বা পূর্বে সবকিছু ভুলে গেছে, তারা আমারে মনে নাই, কাউরে মনে নেই, এমনকি আমাদের কন্যা জরি, তার কথাও মনে নাই। আপনার নাম কি ভাই? ওনার নাম কি? জরির আব্বা। জরির আব্বা তো বুঝলাম, কিন্তু ওনার নাম কি? ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। আমার মাথার উপরে ছাদ নাই, আমার পায়ের নিচে মাটি নাই। আমার বেশিরভাগ ক্ষেত্রে নারীদের যেটা হয়, নিজস্ব কোনো উপার্জনও থাকে না। বিভিন্ন জায়গায় ভিকটিম সাপোর্ট সেন্টারগুলি হয়েছে, সেটা হওয়াতে কিন্তু নারীরা যথেষ্ট মানে সাহসের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বরেণ্য আইনজীবীদের অংশগ্রহণে সাধারণ মানুষের আইন আগ্রহের বিভিন্ন দিক ও প্রতিকার নিয়ে তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন। আমি একটা জিনিস চাইছি, এটি কিন্তু কখনো অধিকার নয়। যদি আইন দ্বারা স্বীকৃত হয়, তাহলে সেটা আইনগত অধিকার হয়ে যাবে। আপনি আপনার রাইট ইউজ করবেন, আরেকজনের রাইটের প্রতি আপনাকে জানতে হবে। খাবারের মধ্যে ভেজাল মেশানো বড় ধরনের হুমকি স্বরূপ একটা অ্যাক্টিভিটিস। নির্ভর করতে হচ্ছে অধিদপ্তরের উপর, যার কোনো জনবল নেই, এবং তারা যদি ইচ্ছা করে দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে আর আপনার যাবার আর কোনো জায়গা থাকছে না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন দেখবেন প্রতি মঙ্গলবার রাত 11:25। Everything is possible. अबे हट, तू हट। Taki taki, taki taki rumba. তারকাদের জীবনযাপন, ঘটনা দুর্ঘটনা, রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। ক্রিকেট নাড়া পড়িকা। কিসের দাগ তুমি জানো না? না কোনো মন্দ হাওয়া যেন না লাগে তাহা
নসিব। শাহিদ সম্পদের প্রযোজনায় সেন্ডালিনা স্টার বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের জন্য দেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা দেশের মসজিদগুলোতে এই দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোনাজাতে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত এবং শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। মোনাজাত শুরুর পর থেকে অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন। 20 ফেব্রুয়ারি রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে 67 জন পুড়ে মারা যান, আহত হন অর্ধশতাধিক মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর চকবাজার ট্র্যাজেডির পরদিন শুক্রবারেও অমর 21 গ্রন্থমেলার শিশু প্রহরে সোনামণিদের আনাগোনা কমেনি। বাবা মায়ের হাত ধরে মেলায় তারা নিজের মতোই বই দেখেছে, বই কিনেছে। এদিকে বিকেলটাকে শিশুদের জন্য নির্ধারণ করার পক্ষে মত দিয়েছেন বিখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন। অমর 21 বই মেলার প্রতি শুক্র শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিশু প্রহর হিসেবে রেখেছে মেলা কর্তৃপক্ষ। তাই তো শুক্রবার সকাল 11টায় মেলা শুরু হলেও তার আগ থেকেই বাবা মায়ের হাত ধরে শিশুরা আসতে থাকে প্রাণের মেলা বাংলা একাডেমির বই মেলায়। শিশু প্রহর হওয়ায় শিশুতোষ বইয়ের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। নিজের মনে তারা ঘুরে ফিরে দেখেছে, পছন্দ হলে কিনেছেও। মেলায় দেখা মেলে খুদ লেখকেরও। আমি আমার কচ্ছপ আর পাখি নিয়ে বই লিখলাম। ফ্রোজেনের বই কিনেছি, তারপরে ড্রয়িং এর বই কিনেছি, ভূতের গল্প, ডাইনোসরের গল্প, অনেক কিছুর বই দেখলাম। আজকে আমার খুব ভালো লাগছে মেলা, ভালো লাগতেছে মেলা এসে। ওরা বই মেলা আসতে পারছে, বইগুলো দেখতে পাচ্ছে, বই মেলাটা কি জানতে পাচ্ছে, শিখতে পাচ্ছে। এই পাওয়াগুলো আসলে প্রকাশ করার মতো না। মেলায় শিশুতোষ বইয়ের ছড়াছড়ি থাকলেও অনেকগুলোর মান নিয়েও প্রশ্ন আছে। এক অর্থে পজিটিভ দিক, প্রচুর বই আসছে, কিন্তু মানের বিষয়টা আসলে থেকেই যায়। ছড়া সাহিত্যের, শিশু সাহিত্যের সুদিন ফিরে আসুক এবং লেখকরা সেভাবেই লিখুক। অনেক শিশুর চোখে মেলা প্রাঙ্গণ যেন স্বপ্নরাজ্য। সিসিমপুরের পাপেট শো শিশুদের কাছে বাড়তি আকর্ষণ। প্রিয় চরিত্রগুলোকে সামনাসামনি দেখে যার পণ্যায় খুশি তারা। শিশু প্রহর হলেও মেলায় ঘুরে বেরিয়েছেন বড়রাও। দেখা গেছে বিখ্যাত জনদেরও। মেলার আয়োজন এবং উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেও শিশু প্রহরের সময় নিয়ে আরেকটু ভাবতে বললেন বিখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন। দিনে দিনে বড় হচ্ছে, এটা অদ্ভুত অদ্ভুত। হ্যাঁ, আশা রাখি আগামীতে। আর তবে একটা জিনিস শুধু আমার এই যে গরম, আরো তো গরম হবে আরো কিছুদিন পর, যদি বিকাল থেকে রাত পর্যন্ত চলে না, এটা আরো আনন্দমুখরই হবে এবং সত্যি সত্যি মেলার একটা রূপ পাওয়া যাবে। বই মেলা চলবে আর মাত্র 6 দিন। সেই হিসাবে কালই শিশু প্রহরের শেষ দিন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গুলিতে কক্সবাজার, ময়মনসিংহ এবং খুলনায় 4 জন নিহত হয়েছে। কক্সবাজারের টেকনাফে র্যাব এবং বিজিবির সঙ্গে আলাদা বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয়েছে 2 জন। বৃহস্পতিবার রাতে এবং ভোরে দমদমিয়া এবং কাটাবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে নুরুল আলম এবং বিল্লাল হোসেন। এদের একজন হত্যা মামলার আসামি, অন্যজন মাদক চোরা কারবারি বলে দাবি করেছে র্যাব। এদিকে ময়মনসিংহ শহরের ত্রিশাল বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়েছে একজন। নিহত আব্দুর রশিদ একজন মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। অন্যদিকে খুলনা মহানগরীর দিঘির পাড় এলাকায় গতরাতে গুলিতে নিহত হয়েছে মাসুদ রানা নামে একজন। পুলিশ জানায় নিহত মাসুদ কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আবারও নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে আরো যা থাকছে। ভারতের যে কোনো আগ্রাসনের জবাবে চরম প্রত্যাঘাতের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ইমরান খানের। বয়সভিত্তিক পর্যায়ে লোক দেখানো ট্যালেন্ট হান্ট নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাফুফে, জানিয়েছেন কাজী সালাউদ্দিন।
আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আমার মনে হয় না কম্পিটিশন ছিল, মানে ফ্রেন্ডশিপটা মোর দেন। মানুষ এত কিভাবে মিলায় আমি জানি না, কারণ আমার ওর চেহারা কোনো মিল নাই। ইদানিং তোমাকে একটু কম দেখতে পাচ্ছি। এটা রিজন হচ্ছে মাঝখানে কিছুদিন আমি কাজের থেকে ব্রেক নিয়েছিলাম। নুহাস, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। আছে। নূরেরও বদন খানি যেন কাঞ্চা সোনা। আরএফএল ওয়ার্ড্রপ প্রেজেন্ট সেলিব্রিটি টক শো আমার আমি, পাওয়ার্ড বাই ভিগো ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স। তুমি অপূর্বকে আপনি করে বলি, কারণ ও আমাকে কখনো বলেনি তুমি করে বলো। আমি শুধু এটা এনজয় করি। রাফিয়াত রশিদ মিথিলার উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় আমার আমি, দেখবেন প্রতি শনিবার রাত 9:05 বিশেষ আয়োজন, বিশেষ প্রদর্শনী, চিত্রকলা, নাট্যকলা, চলচ্চিত্র, স্থির চিত্র, উৎসবের শুভযাত্রা কিংবা সমাপনী সহ সপ্তাহের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। আবু হানিফের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান বিচিত্রা দেখবেন প্রতি বুধবার বিকেল 5:20। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের প্রিয় তারকাদের রেসিপি নিয়ে রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন। গোলাম ফরিদা ছন্দের উপস্থাপনা, তারিকুল ইসলাম সজলের প্রযোজনায় আমাদের রান্নাঘর দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:05। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, সোনার খাঁচা দোরে রাখবো আমি তোরে। স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে। তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে, ওই রূপ হেরিয়ে দর্পণে, হে ওই রূপ দয়াল মুর্শিদ যার সখা। রফিকুল ইসলাম ফারুকের প্রযোজনায় এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে দেখবেন রবিবার সন্ধ্যে 6:05। কত যে কথা ছিল তোমারে পারিনি যে। বাংলা গানের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতায় সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর গানে গানে দেশে দেশে। কে আছে এমনি ধীরে ডাকবে আমায়, চাঁদ হয়ে এলে তুমি মোর গগনে। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, এই ব্যথা লুকাতে হবে যে আমাকে। সৈয়দ আব্দুল হাদির উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন প্রতি শনিবার রাত 11:25। স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। তখন সবাই অ্যাসপিরেশন বাড়ে। আচ্ছা, একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমিও হতে পারি। ওইটা কোনো অজুহাত না, কারণ ওইটা রিজলভ হওয়ার পথে বাইলেটারালি আমরা করে ফেলছি। তারপর আমরা একটা জোরালো বিবৃতি আশা করছি। আপনার একটু ধারণাটা একটু যদি বলেন। সপ্তাহে রাজনৈতিক ময়দানের আলোচিত ঘটনা নিয়ে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিএসআরএম গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30। তবে আমি বলি যে বাংলাদেশ বান্দাকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলমিনের রহমত এবং দয়া তাদের উপরে বর্ষিত হয়। আমরা যদি কোরআনমুখী হই তাহলে মাহে রমাদানের প্রস্তুতিটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অনেক সময় লোভের কারণে আমরা অনেক জিনিস, হালাল জিনিসকে আমরা কিন্তু হারাম করে ফেলি। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বোঝবার জন্য, তাহলে স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনা
ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:30 দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দুর। আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলা রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11:05। জায়গির মাস্টার ধারাবাহিক নাটক জায়গির মাস্টার রচনা ও পরিচালনা এস.এ. হক অলিক। স্কুল আমার, মাস্টার আমার, বেতন নেই আমি। আমার মাইয়া ফেল করে কেমনে? মনে নাই অঙ্কে কত পাইছো? 2 পাইছো, 2 পাইছো, 2 ফেল টু নাম্বার 6। ভালো দেখে একটা জায়গির মাস্টার বাড়িতে রাখুন। ভালো জায়গির মাস্টার পাবো কই? ধারাবাহিক নাটক জায়গির মাস্টার দেখবেন 2 নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 9:45। টেলিভিশন সংবাদ। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। এ পর্যায়ে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের যে কোনো আগ্রাসনের জবাবে চরম প্রত্যাঘাতের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জৈশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত সপ্তাহে জম্মু এবং কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতের আধা সামরিক বাহিনীর অন্তত 46 সদস্য নিহতের পর থমথমে উত্তেজনার জেরে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেন ইমরান খান। ওই ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে ভারতের অব্যাহত হুমকির তীব্র সমালোচনা করা হয় বৈঠকে। ভারতের আগ্রাসন চেষ্টায় কোনো ছাড় না দিয়ে শক্ত এবং চরম জবাব দিতে সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে হামলায় জড়িতদের বিচারে মুখোমুখি করতে ভারতকে সার্বিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিন্দা প্রস্তাবে চীনের আপত্তি আমলে না নিয়ে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করা হয়েছে। পুলওয়ামা হামলার পর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল জৈশ-ই-মোহাম্মদ। মিয়ানমারে রাখাইন রাজ্যের সংকট দ্রুত উত্তরণের স্বার্থে সেখানে বিনিয়োগের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি। তবে চতুরভাবে এড়িয়েছেন রোহিঙ্গা নির্যাতনের বহু বিতর্কিত ঘটনা। মুসলিম রোহিঙ্গা অধ্যুষিত পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের নাপালি বিচে বিনিয়োগ মেলার উদ্বোধনী আয়োজনে সুচি বলেন, রাজ্যের সম্ভাবনার দিকে দৃষ্টি দিতে হবে। জাপানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেলায় দেশ বিদেশের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা অংশ নেন। শান্তিতে নোবেল বিজয়ী সুচি রাখাইনের সহিংসতার সংক্ষিপ্ত তথ্য দিলেও অনুপস্থিত ছিল রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন এবং তাদের দেশ ছাড়তে বাধ্য করার ঘটনা। এমনকি রোহিঙ্গা শব্দটিও এড়িয়ে গেছেন সুচি। 2017 সালে হত্যা, ধর্ষণ আর অগ্নিসংযোগ সহ সেনাবাহিনী এবং কট্টর বৌদ্ধরা রোহিঙ্গা পল্লীতে ত্রাসের রাজত্ব সৃষ্টি করলেও এটি প্রতিরোধে সুচি নিষ্ক্রিয় ভূমিকা ব্যাপক সমালোচিত হয়। এর জেরে তাকে দেয়া সম্মাননা প্রত্যাহার করে একাধিক আন্তর্জাতিক সংস্থা। এ পর্যায়ে ক্লেমেন খেলার সংবাদ। ফুটবল বয়সভিত্তিক পর্যায়ে লোক দেখানো ট্যালেন্ট হান্ট নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাফুফে।
মেধা এবং প্রতিভার বিচার করে খেলোয়াড় নির্বাচনে দেওয়া হচ্ছে গুরুত্ব, জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের আয়োজনে অনূর্ধ্ব 14, 15 এবং 18-19 ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের শেষ দিনে এসব কথা বলেছেন কাজী সালাউদ্দিন। অনূর্ধ্ব 14 থেকে 15 ও 18 থেকে 19 ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে দেশের 64 জেলায় 2 পর্বে 16,000 খেলোয়াড় থেকে বাছাইকৃত 276 জন ফুটবলার অংশ নেয় চূড়ান্ত বাছাই পর্বে। কমলাপুর স্টেডিয়ামে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের শেষ দিনের ট্রায়াল দেখেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। একজন মাত্র কোচ পারভেজ বাবুকে দিয়ে এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম হয় সমালোচিত। বাছাই প্রক্রিয়ায় খেলোয়াড়দের বয়স নির্ধারণ, পারফরমেন্স বিচার নিয়েও আছে প্রশ্ন। তবে বাফুফে সাফাই গিয়েছে নিজেদের পক্ষেই। বাছাই করা এসব খেলোয়াড়দের প্রায় 80 জনের করানো হবে মেডিকেল টেস্ট। তবে বাফুফে একাডেমির জন্য এই বাছাই কার্যক্রমে কতজন ফুটবলারকে নেওয়া হবে তা পরিষ্কার করেননি বাফুফে সভাপতি। There is a planning, there is a game plan. এটা জাস্ট হান্ট করার জন্যই হান্ট করে না, দেখাবার জন্যও করে না, বা করার জন্যই করে না। সংখ্যার কোনো বাধ্যবাধকতা নাই। এরকম হতে পারে ইভেনচুয়ালি 10 জন দিয়ে শুরু করব বা 100 জন দিয়ে শুরু করব। আমি বারবার করে একই কথা বলি, ইট ডিপেন্ডস আপন দ্য ট্যালেন্ট অ্যাভেলেবল। আমি যাদের দিয়ে করিয়েছি দে আর প্রফেশনাল, তাদের কোনো ভাই, খালা, মামার আত্মীয় স্বজন নাই। So they will do it honestly. বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন BDDF এর সারা দেশে অনূর্ধ্ব 20 ফুটবলার বাছাইয়ের পাশাপাশি বাফুফের এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম সাংঘর্ষিক কিনা সে প্রশ্নের জবাব দেন কাজী সালাউদ্দিন। খেলোয়াড়দের বয়স, শারীরিক যোগ্যতা সবকিছুর বিচারে মেধাবীদের নিয়ে মার্চেই প্রস্তাবিত ফুটবল একাডেমি চালু করার আশা করছে বাফুফে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। নির্বাচন নিয়ে বাণিজ্য ও যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেয় জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চকবাজারে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না, খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন সংস্থার গাফিলতি, জানিয়েছে তদন্ত কমিটি। এখনো মেলেনি 21 লাশের পরিচয়। 30 ডিসেম্বর ভোট ডাকাতির বিচার হবে ট্রাইব্যুনালে, বলেছেন ডক্টর কামাল হোসেন। সরকারের উদাসীনতার কারণেই দুর্যোগ, বলেছেন মির্জা ফখরুল। অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতি নয়, আহ্বান ওবায়দুল কাদেরের। শোকের সময়েও বিএনপি ব্যস্ত গণশুনানিতে, অভিযোগ তথ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।